হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। কথা মতো এটি এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আমি আগের কথা অনুযায়ী এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো হাউ টু রাইট ডেসক্রিপটিভ ইংলিশ প্রপারলি অ্যান্ড পারফেক্টলি ভার্বস। এই ভার্ব আজকে আমি আলোচনা করব ভার্বস। এই ভার্ব কাকে বলে এবং কি কি ধরনের ভার্ব আছে, ডেসক্রিপটিভ ইংলিশ লেখার ক্ষেত্রে ভার্বের গুরুত্ব কি, এটা আসুন আমরা বোর্ডে লিখে লিখে আলোচনা করি। ভার্বস। ভার্বস কাকে বলে? সাধারণভাবে এনিথিং হুইচ এক্সপ্রেসেস টু ডু সামথিং ইজ কল্ড ভার্ব। কোনো কিছু যা কাজ করা বোঝায় তাকেই বলা হয় ভার্ব। তো মনে রাখতে হবে ডেসক্রিপটিভ ইংলিশ লেখার ক্ষেত্রে ভার্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো বাক্য নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইথাউট দ্য পার্টিসিপেশনস অফ ভার্ব। অর্থাৎ ভার্বের সাহায্য ছাড়া, ভার্বের সংযোগ ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না। ভার্ব নিজেই একটা বাক্য। তো এখন আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, এবং এখন আমরা জেনে নেব যে ভার্বগুলো কি কি প্রকার। অনেক ভার্ব আছে, কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ লেখার ক্ষেত্রে আমাদের কয়েকটি ভার্ব বিশেষভাবে প্রয়োজন, সেগুলি আমরা একে একে আলোচনা করব। 1 নম্বর, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? না, যে ভার্বগুলো নিজে নিজেই সম্পূর্ণ বাক্য গঠন করতে পারে, অর্থাৎ যেগুলো অন্য ভার্বের সাহায্য ছাড়া, অন্য ক্রিয়ার সাহায্য ছাড়া নিজেই একটি সম্পূর্ণ বাক্য গঠনে সাহায্য করে, তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন ডু, ইট, রাইট, টেক, কল, এটসেট্রা। এগুলো যেমন আই ডু, এটা নিজে একটা সম্পূর্ণ বাক্য। হি ডাজ, এটা নিজে একটা সম্পূর্ণ বাক্য। আই রাইট, আই রাইট এ লেটার। এই রাইট, ডাজ, ডু এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ এগুলো অন্য কোনো ভার্বের সাহায্য নিচ্ছে না বাক্য গঠন করার ক্ষেত্রে। এরপর আসবে 2 নম্বর, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস কাকে বলে? না, যে সমস্ত ভার্বগুলো সাহায্যকারী ভার্ব, অর্থাৎ মূল ভার্বকে সাহায্য করে, তাদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব। সেগুলো কি কি? am, is, are, was, were, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ এগুলো হচ্ছে মূল ভার্বকে সাহায্য করে। হ্যাঁ, যেমন I am going to school। এখানে am ভার্বটা গো ভার্বের ফর্মটাকে, অর্থাৎ কন্টিনিউয়াস ভার্ব। এই যে বাক্যটা কন্টিনিউয়াস টেন্সে, আমি স্কুলে যাচ্ছি, এই কন্টিনিউয়াস ফর্মটা গঠন করতে এই am ভার্বটা সাহায্য করেছে। তেমনি he is writing a letter। তো এখানে is, he is writing a letter, এখানে is ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো মনে রাখতে হবে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো কিছু কিছু সময় নিজেরাই মূল ভার্ব হিসেবে কাজ করে, যখন কোনো প্রিন্সিপাল ভার্ব কোনো বাক্যে থাকে না। যেমন I am a student, I am a teacher।
হি ইজ এ স্টুডেন্ট। এখানে দেখা যাচ্ছে যে অন্য কোনো আর ভার্ব নেই, তাই এগুলোই এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। তো সবসময় যে অক্সিলারি ভার্ব হিসেবেই কাজ করে তা নয়, যেখানে প্রিন্সিপাল ভার্ব না থাকে তারা এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করে। কথা প্রসঙ্গে বলে নিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ হচ্ছে শেষ পর্যন্ত না দেখলে টোটাল ভার্বের গ্রুপগুলো বসে যাবে এবং ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে অসুবিধা হবে। আর বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে সমস্ত ভিডিওগুলো এর পরে যে সমস্ত চ্যাপ্টারগুলো আলোচনা করব ডেসক্রিপটিভ ইংলিশে, সেগুলো আপনারা পেতে পারেন। আচ্ছা, 3 নম্বর ভার্ব। এই অক্সিলারি ভার্বের মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারিজ কাকে বলে? মডাল অক্সিলারিজ। মডাল অক্সিলারিজ কেন বলা হচ্ছে না, যে সমস্ত ভার্বগুলো মুড থেকে মোডাল এসছে, মানুষের মানসিক অবস্থা অর্থাৎ বক্তার মানসিক অবস্থাটাকে প্রকাশ করে। উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এই যে ভার্বগুলোকে বলা হয় মডাল অক্সিলারিজ। হ্যাঁ, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোকে বলা হচ্ছে মডাল অক্সিলারিজ। তা মডাল অক্সিলারিজ এর মধ্যে সেমি মডালও বর্তমান। কিছু ভার্ব আছে সেগুলো সেমি মডাল বলা হয়। তো এই বাক্যগুলো দিয়ে কি করে গঠন করা হয়? যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক। এখানে ক্যান, পারি, এই ক্যান মানে পারি, এই যে ক্যানটা হলো মডাল অক্সিলারিজ, আমি কাজটা করতে পারি। হি মে গো দেয়ার, সে সেখানে যেতে পারে, এই যে মে, এটা হচ্ছে মডাল অক্সিলারিজ। ওকে, এই মডাল অক্সিলারিজ গুলো আমাদের বিশেষ করে পরবর্তীকালে স্পোকেন ইংলিশ করার ক্ষেত্রে খুবই সাহায্যকারী। আচ্ছা, এখানে এরপরে আসি যে সেমি মডাল। সেমি মডাল কাকে বলি? এই একটা ভাগ হচ্ছে সেমি মডাল। সেমি মডালস কাকে বলি? কিছু ভার্ব আছে যেগুলো মডালও হয় আবার মূল ভার্ব হয়, সেগুলোকে বলা হচ্ছে সেমি মডাল। যেমন নিড, ডেয়ার, এগুলোকে বলা হচ্ছে সেমি মডাল। কেন না, এগুলো অর্ধ মডাল। এগুলো অনেক সময়, যেমন আই নিড ইট, হি নিডস ইট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, কিন্তু হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এখানে হি কিন্তু নিডস হলো না, তার কারণ এইটা নিডটা হচ্ছে সেমি মডাল, তাই মডালে যেহেতু এস হয় না, তাই এখানে নিডস হবে না, নিড হবে। এটা অনেক সময় কারেকশনে দেয়। পরবর্তী ক্ষেত্রে আমি যখন কারেকশন গুলো আলোচনা করবো পরপর ভিডিও ওয়াইজ, তখন বোঝা যাবে যে কোনগুলো আরো নিয়ম আছে, কেন হয় না। হি নিড নট গো দেয়ার, হি নিডস নট হবে না, এই কারণ এটা হচ্ছে সেমি মডাল। আচ্ছা, এরপরে আমরা আসবো প্রিন্সিপাল ভার্বকে কতগুলো ভাগে ভাগ করা যায়। এটা ট্রানজিটিভ ভার্ব। প্রিন্সিপাল ভার্বগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটাকে বলা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব।
এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তো সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কাকে বলে না, যে ক্রিয়ার কর্ম বর্তমান তাকে বলা যায় দা verb which takes object with it, it is called transitive verb. এই transitive verb যার কর্ম বা অবজেক্ট বর্তমান। তা কর্মটা কি না, ভাবকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি ভাবকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। তা ভাবকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, যা উত্তর হবে তাই হচ্ছে অবজেক্ট। কি রকম দেখা যায় যে I take a book, he gives me a doll। তাহলে টেক গিভস, একে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। কি উত্তর পাওয়া যাবে, আমি একটা বই নিই, তা কি নিই এখানে হোয়াট, তাহলে অ্যান্সার হবে বুক। হোয়াট অ্যান্সার হবে ডল। কি দেয় সে, তাহলে এইগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। ক্লিয়ার, এটা ক্লিয়ার কনসেপ্ট। One must have clear concept to write descriptive English properly, without which he fails to write perfectly and properly the descriptive English. Okay. So number 2, intransitive verb. তো intransitive verb কাকে বলে? Intransitive verb হচ্ছে সেই সমস্ত ভার্ব গুলো যার which does not have any object with it। তো যে ভার্বের অবজেক্ট নেই এর সঙ্গে তাকে বলা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরকম আছে কি? হ্যাঁ, হতে পারে। কি বললে প্রশ্ন উত্তর পাওয়া যাবে না। যেমন আমি যদি বলি হি স্লিপস, সে ঘুমায়, তাই হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে? কি উত্তর পাবে? সে ঘুমায়, কি উত্তর পাওয়া যাবে? তাহলে এই ইট ডাজ নট টেক এনি অবজেক্ট উইথ ইট, ইট ইজ টোটালি complete sentence. It does not any object to express total meaning of the sentences. Okay, so it is called intransitive verb. Intransitive verb সেরকম আরেকটা যদি উদাহরণ নিই, কি হবে? The sun rises in the east. তাই রাইজেস সূর্য ওঠে, হ্যাঁ, উত্তর পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। তো এখানে এই রাইজেস এই পর্যন্ত বাক্য কমপ্লিট হয়ে যেতে পারে। ইন দা ইস্ট মানে ওটা ফ্রেজ। তো সান রাইজেস, সূর্য ওঠে, তাহলে ইট ডাজ নট টেক এনি অবজেক্ট। তো সুতরাং এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরকম বহু ইন্ট্রান্সিটিভ ভার্ব ও ট্রান্সিটিভ ভার্বগুলো আছে which needs to be remembered to write descriptive English, and whenever you want to speak English fluently, one needs to clearly remember the transitive verb, intransitive verb, without which he cannot write or speak anything properly. Okay, তো ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট আছে আমরা দেখলাম। কিছু কিছু ট্রানজিটিভ ভার্বের দুটো করে অবজেক্ট থাকে। তাহলে সাম transitive verb have two objects with them, one called direct subject, second called indirect object. So which is called direct object?
One called direct object, another called indirect object. I write a sentence. He gives me a doll. So he gives, সে আমাকে দেয়, কি দেয়? A doll. Me. তো this is called doll. What এই প্রশ্ন করলে ডাইরেক্ট অ্যান্সার হবে doll. আবার gives এর অবজেক্ট হচ্ছে me. He gives me a doll. তো me also object, doll also object. Me called indirect object. Doll called direct object. তো the placement of direct and indirect object বলে দিই, সবসময় indirect object কিন্তু আগে হবে, সবসময় indirect হবে, এটা ডলের আগে হবে। হি এইরকম হবে না, হি gives a doll to me, এইরকম হবে না, কারণ ইনডাইরেক্ট অবজেক্ট আগে হবে। হি গিভস মি এ ডল এখানে হবে। ওকে, তো সেই নিয়ম অনুযায়ী ইনডাইরেক্ট অবজেক্ট আগে হবে, ডাইরেক্ট অবজেক্টটা পরে হবে সব সময়। আচ্ছা, এই ট্রান্সিটিভ ভার্ব কিসের জন্য আমরা শিখবো? ইন্ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। মনে রাখতে হবে যে পরবর্তী ক্ষেত্রে ভয়েসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ কর্ম বাক্যে কর্মটাই প্রধান, অবজেক্টটাই প্রধান। সুতরাং অবজেক্ট যাদের আছে তাদেরই প্যাসিভ ভয়েস হয়, যাদের অবজেক্ট নেই তার মানে ইন্ট্রান্সিটিভ ভার্বের কোনো প্যাসিভ ভয়েস হয় না, এটা মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ট্রান্সিটিভ ভার্বেরই একমাত্র প্যাসিভ ভয়েস হয়। তো ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ হয়ে গেল। এরপরে আমি আলোচনা করব তো আর যে ভার্বস গুলো রয়েছে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বস কাকে বলে? যে সমস্ত ভার্ব গুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, পরিবর্তন হয়। যেমন he goes to school, he went to school, he will go to school। এই টেন্স অনুযায়ী এইটা পরিবর্তন হয়ে গেল, গোজ, ওয়েন্ট, উইল গো। তাহলে যে ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর একটা আছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব সেটা কি? যেগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। যেমন কি? টেন্স অনুযায়ী অপরিবর্তনীয়। যেমন I want to do the work, I wanted to do the work। এই টু ডু চেঞ্জ হচ্ছে না টেন্স অনুযায়ী, তাই এটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এছাড়া যে ভার্বটা আছে একটা হচ্ছে স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। মনে রাখতে হবে যে ভার্বগুলোকে ইডি দ্বারা পাস্ট টেন্স করা যায় না, অর্থাৎ যে ভার্বের মাঝখানের ভাওয়েল চেঞ্জ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে হয় সেগুলো করে স্ট্রং ভার্ব। যেমন রাইট, রোড, রিটেন। এখানে মাঝখানের ভাওয়েল চেঞ্জ করে পাস্ট পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট পাস্ট পার্টিসিপল এই ফর্মটা করা হয়। তাহলে এটাকে হচ্ছে স্ট্রং ভার্ব। তেমনি টেক, টুক, টেকেন, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আর উইক ভার্ব বা স্ট্রং ভার্ব এগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব।
এটাকে বলা হচ্ছে ইররেগুলার ভার্ব। আর উইক ভার্ব কাকে বলা হচ্ছে? উইক ভার্বটা হচ্ছে যেগুলো ইডি বা ডি দ্বারা পাস্ট বা পাস্ট পার্টিসিপল রিপিটিভ করা যায়, যেমন কল, কল্ড, কল্ড। তো এই ইডি বা ডি দিয়ে পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করা গেলে এটা স্ট্রং ভার্ব, উইক ভার্ব। তো এইরকম বহু আছে, এগুলো মনে রাখতে হবে। তো আজকে ভার্ব সম্পর্কে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী ভিডিওতে আমি পরপর আলোচনা করবো যেগুলো ডেসক্রিপটিভ ইংলিশ লেখার ক্ষেত্রে পরপর আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আমি যাতে উৎসাহিত হয়ে পরবর্তী ভিডিওগুলো আরো ভালোভাবে আপনাদের বোঝাতে পারি। তো আজ এই পর্যন্ত, আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি।